গেছে তো। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস উইথ ডিউসি ইউনিট, অর্থাৎ তোমাদের জন্য আবারও আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এক সপ্তাহব্যাপী ক্লাস নিব, এবং এটা হচ্ছে জাস্ট তোমাদের অনুরোধে। এই জন্য আমরা চাই যে সর্বোচ্চ পরিমাণ রেসপন্স, আর যারা যারা অলরেডি হচ্ছে জয়েন করছে সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এটাই সবার আগে বললাম, আর এটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে তোমাদের দায়িত্ব। ওকে, সো আমরা যেটা করব, আমরা হচ্ছে তোমাদের জন্য প্রিভিয়াস এর যে কোশ্চেনগুলো আছে, এখন হচ্ছে টপিক ধরে ধরে পড়াবো না, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো জোর দিব, পাশাপাশি হচ্ছে যেই কোশ্চেনগুলো আসার মতো এমন কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষা দিছো, তোমরা খুব ভালো করে জানো যে কোশ্চেন প্যাটার্নটা কেমন, কি পরিমাণ কোশ্চেন প্রিভিয়াস থেকে রিপিট হয়, এই বিষয়টা খুব ভালো করে জানো, ঠিক আছে? আমরা আজকে বিশেষ করে তোমাদের কোশ্চেনটাই সলভ করব এবং কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। ওকে, দেখবা যে এই প্যাটার্নে কোশ্চেন হবে এবং প্রিভিয়াস থেকে কি কোশ্চেন অনেক রিপিট থাকবে। এখন যেটা দরকার, তোমরা অনেক দিন পড়াশোনার বাইরে বা অনেকদিন হচ্ছে প্রিপারেশন নিছো, সেটা হয়তো গুচ্ছের জন্য, সেটা হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, বাট ঢাবি প্যাটার্নটা অলরেডি অনেকে ভুলে গেছো। আর তোমাদের জন্য আমরা এই যে রেগুলার ক্লাস নিব, এটা তোমাদের জন্য 100% ইফেক্টিভ হবে। সো আমরা চাই সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করতে হবে, ঠিক আছে? যারা যারা জয়েন করছে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা এক সপ্তাহ ব্যাপী অলরেডি তোমাদের রুটিনটা পাবলিশ করে দিয়েছি, প্রত্যেকে হয়তো দেখছো, সবার ফোনে হচ্ছে এটা কি করবা, সেভ করে রাখবে। এবং পাশাপাশি আমি আরো রিকোয়েস্ট করব, সবাই নিজেরা ক্লাস করবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা, ঠিক আছে? প্রত্যেকে 2-3 ফ্রেন্ডদেরকে নিয়ে তারপর ক্লাস করবা। ওকে, এবং এডুকেশন জানো তোমরা সেই শুরু থেকে, মানে 24 বছর সেই শুরু থেকে তোমাদের সাথে আছে, এখনো আছে, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত থাকবে। ওকে, সেই জন্য তোমাদের যেটা দায়িত্ব সেটুকু হচ্ছে জাস্ট প্রত্যেকেই নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করে দিবা। ওকে, সো যারা যারা জয়েন করছো প্রত্যেকে আমি চাই সর্বোচ্চ সংখ্যক শেয়ার, প্রত্যেকেই শেয়ার করে ডান লিখো, তাছাড়া ক্লাস শুরু করবো না আজকে। ওকে, প্রত্যেকেই শেয়ার করে ডান লিখে দাও। অলরেডি অনেকে যুক্ত হয়েছে, যারা যারা সালাম দিয়েছো ভাইয়া পুরো ওয়ালাইকুম সালাম। আমরা আজকে 24-25 সেশনের কোশ্চেন সলভ করব, এবং অ্যাডমিশন টেস্টে আহামরি যে অনেক কঠিন কোশ্চেন আসে ব্যাপার তেমন না, প্রিভিয়াস এর কোশ্চেনে রিপিট হয়, জাস্ট একটু এক্সচেঞ্জ করে দেয়। অলরেডি তোমরা আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যারাথন ক্লাস পাইছো, সেখানে দেখছো যে আমাদের ক্লাস থেকে হুবো 1 2 3 4 5 এইভাবে হচ্ছে কি করছে, হুবো কমন পড়ছে, এবং গুচ্ছতেও কমন আসছে, এবং ঢাবিতে তো হচ্ছে সবগুলোই কমন আসছে। এটাই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে ক্লাস নেই, এটাই হচ্ছে কি ক্লাসের এই উপকারিতা, ঠিক আছে? বা এটাই হচ্ছে কি আমাদের আলটিমেটলি আউটপুট বা বেনিফিট। ওকে, সো ডান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আরও হচ্ছে একটু লেট হয়েছে, সরি ফর দ্যাট, কারণ হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে তোমার আমরা সেই 5টা 15 থেকে ট্রাই করতেছি, বাট হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে একটু টাইম বেশি লাগতেছিল। ওকে, সো সব ঠিকঠাক তো, তাহলে আমরা শুরু করতে পারি সব ঠিকঠাক থাকলে। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি কাইন্ডলি, তোমরা যারা যারা শেয়ার করো একটু শেয়ার করে দাও, আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের গ্রুপগুলোতে এখনো শেয়ার করা হয় নাই, কাইন্ডলি শেয়ার করে দিচ্ছি। এবং আজকে কি হতে যাচ্ছে বলো? দুইটা দেখো, আমি 4টা শেয়ার করলাম। ওকে, স্টুডেন্ট হিসেবে ক্লাস দেখে আমি ফোন দিয়ে আর শেয়ারও করে দিলাম। সৃষ্টি সরকার, ডান, গ্রেট। আমরা কিন্তু তোমাদের পোস্টে আরো অনেক বেশি রেসপন্স দেখছি, তাই তো? ওকে, সো শুরু করা যাক। দেখো, প্রথমে যদি আমরা দেখি এখানে, ওকে, আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব 24-25 সেশনের, এবং এখানে পাশাপাশি যদি হচ্ছে সময় বেশি পাই আমরা, আজকে যদি একটু লেট হলো, তাহলে আমরা আরো কিছু কোশ্চেন তোমাদেরকে সলভ করে দিব। ওকে, সো শুরু করবো তাহলে। ওকে, ভাই সাউন্ড কম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওকে, সো সাউন্ড কম কিনা একটু দেখি। সাউন্ড আহামরি অনেক কম ব্যাপার তেমন না, সাউন্ড ঠিকঠাক আছে, তোমরা ক্লাস করতে পারো আশা করি। তারপর আমি একটু ইনফর্ম করতেছি, কোনো প্রবলেম নাই। আর হ্যাঁ, অলরেডি হচ্ছে 30 বেজে গেছে, আমরা বেশ সময় পাবো না নামাজের আগে। আর
এই জন্য হচ্ছে শুরু করে দিব। হ্যাঁ, ওকে। তো দেখো আমি কয়েকটা কথা বলি। ডিউতে হচ্ছে তোমরা দেখছো যে ডিউতে আমাদের ক্লাস থেকে কিন্তু হুবহু কমন ছিল। ওকে, একদম মানে ম্যারাথন ক্লাসও না, মেইন যে ক্লাস আছে আমরা মেইন ক্লাসে যেখান থেকে পড়াই সেখান থেকে কমন ছিল। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো অন্যান্য যত বিশ্ববিদ্যালয় বলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো, এবং সেটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলোর জন্য। ওকে, সো এই জন্য এখন যেটা করা দরকার, তোমাদের সবার বেসিক ক্লিয়ার, অলরেডি অনেকদিন যাবত পড়তেছো এবং আমার ক্লাস রেগুলার করতেছো। এখন জাস্ট যেটা করবা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা। ওকে, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবা এবং হচ্ছে পারলে বাসায় বসে বসে এক্সাম দিবা। আর আমরা যে ফ্রি উইক এমসিকিউ ফ্রি উইক তোমাদের জন্য আয়োজন করছি, এই ক্লাসগুলো করলে তোমার কিন্তু এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলো ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাস হয়ে যাবে এবং সবগুলোর প্রিপারেশন কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা আমরা পড়বো হচ্ছে সলভ করব পণ্যের ক্রয় বিক্রয় হিসাব থেকে। আর পণ্যের ক্রয় বিক্রয় হিসাব তোমরা জানো প্রত্যেকেই যে পণ্যের ক্রয় বিক্রয় হিসাবের ম্যাথগুলা, বিশেষ করে যারা আমার ক্লাস করছো, মানে যে কোনো ম্যাথ আসুক কেউ তোমার আটকাতে পারবে না, যত কঠিন সংখ্যায় দেখ। ওকে, সো প্রথম কোশ্চেনটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আসছে। তোমরা যারা যারা পারো নিজেরা একটু ট্রাই করো, যারা না পারি তারা একটু মনোযোগ দেই। সাউন্ড ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, ডিউ লাস্ট হোপ, ইয়েস। এবং তোমরা যেহেতু আরেকবার সুযোগ পাচ্ছ, ঠিক আছে, এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এবং যারা ভাবতেছো যে আমাদের প্রিপারেশন গুছানো আছে, আমরা অলরেডি অনেক ভালো করে প্রিপারেশন নিছি, এখন আর পড়া লাগবে না, পরীক্ষা দিব জাস্ট, তারা হচ্ছে কি করবে, আলটিমেটলি ভালো করতে পারবে না। ভালো তারাই করতে পারবে যারা এখন আবার নতুন করে কি করবে, এগুলো টাস্ক করবে, প্র্যাকটিস করবে এবং পড়ার মধ্যে থাকবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই বলবো তোমরা নিজেরা ক্লাস করতেছো এটা ভালো, আর তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবা, জাস্ট তোমাদের জন্যই কি আমাদের এই ক্লাসগুলো, আর কিছু না। ওকে, তো শুরু করা যাক। দেখো এখানে বলছে ক্রয়কৃত পণ্যের মূল্য কত টাকা, তার মানে ক্রয়কৃত পণ্যের মূল্য কত টাকা এটা বের করতে বলছে। আমরা আলটিমেটলি ক্রয়টা বের করব। কি বের করব? ক্রয়টা। তাহলে দেখো শুরুতে আমরা বের করব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বের করব? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখানে আছে বিক্রিত পণ্যের ব্যয়, কত আছে বিক্রিত পণ্যের ব্যয়? এই বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে শুরুতে। দেখো আমরা যদি একটু লিখে ফেলি, এখানে 5,50,000 টাকা। এই 5,50,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যদি এই সমাপনী মজুত পণ্য এটাকে যোগ করে দেই, তাহলে কি পাবো? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাব। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে কি আমাদের মূল, এটাই আমরা সব সময় আগে কি করব, বের করব। এখন দেখো সমাপনী মজুত পণ্য কত টাকা? 2,50,000 টাকা। 2,50,000 আর 5,50,000 কত হয়? 6 লাখ, 8 লাখ। এই 8 লাখ টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা বের করে ফেলছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা কত টাকা? 8 লাখ টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে পারলে তুমি এই টপিকের যে কোনো কোশ্চেন, যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে, তো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমার বাদ দিতে হবে কি, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, বাদ দিতে হবে কি, প্রারম্ভিক মজুত পণ্য। ক্রয় যেহেতু বের করতে বলছে, প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিতে হবে। তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য কত দেওয়া আছে? 2 লাখ টাকা। তার মানে এখান থেকে আমরা বাদ দিব প্রারম্ভিক মজুত পণ্য। কি বাদ দিব? প্রারম্ভিক মজুত পণ্য। ক্লিয়ার? প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা বাদ দিয়ে দেবো এখান থেকে। কত টাকা? 2 লাখ টাকা। তো দেখো ম্যাথগুলো কিন্তু একই সিকোয়েন্সের এবং খুবই সহজ, তাই না? জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে ট্রাই করলেই হবে। তার মানে আমরা ক্রয় বের করলাম কত টাকা? ক্রয় বের করলাম 6 লাখ টাকা। কত টাকা? 6 লাখ টাকা। ঠিক আছে, ক্রয় বের করছি 6 লাখ টাকা। বুঝতে পারছি? সবকিছু ক্লিয়ার স্ক্রিন থেকে শুরু করে। সো এক্সকিউজ দিও না, জাস্ট ক্লাস আমরা একটু দ্রুত আগাবো, তা না হলে হচ্ছে কিন্তু অল্প কিছু কোশ্চেন সলভ করতে করতেই ওকে ওকে, তার মানে এটা বুঝতে পারছি। ওকে, সো এই টপিকটা এবারও কোশ্চেন করলে একটা কোশ্চেন থাকবেই থাকবে। এখানে সমাপনী মজুত পণ্য হোক, বিক্রিত পণ্যের ব্যয় হোক, এখানে হচ্ছে তোমার ক্রয় হোক এবং হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হোক, মানে এই টার্মগুলো থেকে একটা কোশ্চেন থাকবে। এবং তোমরা কিন্তু জাস্ট সিকোয়েন্সটা অ্যাপ্লাই করবা, প্রথমে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করবা, তাহলে যে কোনো টার্ম বলুক তুমি ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, ওকে, সো সবাই বুঝতে পারছে আশা করি, সবাই বুঝতে পারছে আশা করি। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো, এখানে বলছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে অষ্টম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে। তো দেখো অনেকে ভাবতে পারো যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে না, সো এটা হচ্ছে প্রমাণ যে আমাদের এখানে বলছে অষ্টম বছরের অবচয়ের পরিমাণ কত টাকা। এটা হচ্ছে কি একটা প্রমাণ যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসে। এখন দেখো এই মেথডটা কিন্তু আলটিমেটলি অনেক বেশি কঠিন না, যা সূত্রটা মনে রাখা লাগবে, তাহলে তুমি হচ্ছে কি করতে পারো, সলভ করতে পারবা। দেখো এখানে অবচয় বের করার সূত্র কি?
এই অবচয় বের করার সূত্র হচ্ছে মূলত আমরা প্রথমে অবচয়যোগ্য মূল্য বের করব। কি বের করব? অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য কি ভাই? এই যে ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য থেকে জাস্ট বাদ দিয়ে দেবো কি ভগ্নাবশেষ মূল্য। এগুলো তো সবাই জানো, আমরা ডিটেলস পড়াচ্ছি না, বিকজ সবার কনসেপ্ট ক্লিয়ার, আই হোপ। ঠিক আছে, তারপরে আমরা প্রথমে অবচয়যোগ্য মূল্য বের করলাম 55,000 টাকা। দেন দেখো লাগবে কি আমাদের, লাগবে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। এখন বর্ষ সংখ্যার সমষ্টি কি n × n + 1 ডিভাইডেড কত 2। এখন n দেখো কত বছর, এখানে ম্যাথকাল বা জীবনকাল কত আছে 10, তার মানে 10 × 10 + 1 ডিভাইডেড কত 2। তাহলে দেখো 110 ভাগ 2 কত হয় 55। তো আমরা বর্ষ সংখ্যার সমষ্টি বের করে ফেললাম 55। দেন দরকার কি বলতো, দেন দরকার হচ্ছে আমাদের অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর কিভাবে বের করবো, পারো তো? ট্রাই করতে থাকো। ঠিক আছে, অবশিষ্ট বছর বের করতে হলে n - t + q1। n কত 10 বছর, t কত, কত বছরের জন্য বের করতে বলছে, অষ্টম বছরের জন্য। তারপর t হচ্ছে 8 × 1, 10 থেকে 8 গেল থাকে 2, 2 এর 1 কত ভাই 3। এখানে তাহলে অবশিষ্ট বছর কত 3। এবার জাস্ট তুমি ক্যালকুলেশন করো, দেখো 55 দ্বারা ভাগ করো 1000, 3000। এই 3000 টাকা কি আমাদের এখানে অবচয়। 3000 টাকা কি বলতো, অবচয়। ঠিক আছে, 3000 টাকা কি এখানে অবচয়। তো এই হচ্ছে তোমার কোশ্চেন। এবং দেখো এই যে আমরা বারবার প্রিভিয়াস এর কোশ্চেনে জোর দিতে বলি, কারণ প্রিভিয়াস এর কোশ্চেন থেকে কি কোশ্চেন হয়, হুবহু রিপিট হচ্ছে। এখন এমন না ব্যাপারটা যে কোশ্চেন সবগুলো চেঞ্জ করে দিচ্ছে, হুবহু রিপিট হইতেছে। ঠিক আছে, সো জাস্ট এইটুকুই দরকার তোমার, এখন প্র্যাকটিস দরকার। ওকে, এখন জাস্ট তোমার দরকার হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, এইটুকুই। ওকে, আর আমাদের এই ফ্রি উইকটা করো, তাহলে নিজের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ আমার দ্বারা কি আবারও পসিবল, এবং প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেকেই এই একটা সপ্তাহ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করো। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করো। তামান্না তাবাসসুম থেকে শুরু করে প্রত্যেকে আনসার করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আনসার করতে পারিনি তারা বুঝতে পারছি কিনা, যারা আনসার করি নাই তারা বুঝতে পারছি কিনা, যার সূত্র একটু মনে রাখবা, অবচয়যোগ্য মূল্য অবশিষ্ট বস্তু ডিভাইডেড কি বর্ষ সংখ্যার সমষ্টি। এখন স্টেপ বাই স্টেপ, মানে যে কোনো ম্যাথ সলভ করলে তুমি প্রথমেই চিন্তা করবা সূত্রটা, যে আসলে সূত্রটা কি বলছে, কি চাইছে, এটা শুরুতে হচ্ছে কি করবা, চিন্তা করবা। দেন যা যা রিকোয়ারমেন্ট একটা একটা করে নিয়ে আসবা, তাহলে হবে। ঠিক আছে, তাহলে কি হবে। আমাদের তোহা, আবু সুফিয়ান থেকে শুরু করে সবাই হচ্ছে আনসার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমার্স পেজ থেকে কমেন্ট করতেছে তারা একটু মেইন পেজে চলে আসে, আমি একটা দিকে কমেন্টগুলো দেখতেছি। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো, কোশ্চেন নাম্বার 3। এখানে দেখো বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। সো ইন্টারেস্টিং এই ব্যাপারটা। এই কোশ্চেনটা ভাই, এই কোশ্চেনটা ডিউর একটা প্রশ্ন, এবং এটা হয়তো দেখবা যে 18-19 থাকতে পারে, এবং এই কোশ্চেনটা গুচ্ছ 22-23 আসছে। হ্যাঁ, রাজশাহীতেও 22-23 আসছে, রাজশাহীতে এই বছর 24-25 আসছে, ডিউতে 24-25 আসছে। ওকে, তার মানে দেখো এটা কতবার আসছে, মানে হুবহু সংখ্যাটা একটু চেঞ্জ করে নাই। ওকে, সো এই কোশ্চেনটা না আসুক, মানে এটা না আসুক, বাট এই প্যাটার্নে তো কোশ্চেন আসবে, তাই না, যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এখন এই যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, আমি বলছিলাম এইগুলো তোমার জীবনে মুখস্থ করা লাগবে না। কি করা লাগবে তাহলে, জাস্ট তুমি কি করবা, উপরে মুনাফা নিচে যার উপরে বলবে সে ইনটু 100, এই মুনাফার হার বের করতে হবে। উপরে মুনাফা নিচে যার উপরে বলবে, আর যদি কার উপর স্পেসিফিক ভাবে না বলে বিক্রয়ের উপর ধরবা। তো দেখো কোশ্চেনটা ঘুরাই ফিরে কি এভাবেই আসবে, কোশ্চেনটা ঘুরাই ফিরে কি এই প্যাটার্নে আসবে, জাস্ট এতটুকু চেঞ্জ করতে পারে। ওকে, সেটা একদম আমাদের মেন ক্লাস থেকে কি কমন পড়ছে, একদম তোমাদের যখন আমরা ধরে ধরে পেজ বেসে টপিক ওয়াইজ পড়াইছি সেখান থেকে ডিরেক্টলি কমন আসছিল। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করা যাক। দেখো এখানে আমাদের 6000 টাকা, এটা হয়তো অনেকের মুখস্থ হয়ে গেছে। আর লাগবে কি ক্রয় মূল্য, এখানে ডিরেক্টলি ক্রয় দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে বিক্রয় মোট মুনাফা, তার মানে বিক্রয় আছে 30,000 টাকা। এই বিক্রয় থেকে যদি আমরা মুনাফাটা বাদ দেই, তাহলে এই 24,000 টাকা এই পেলাম আমরা, এটার নামই হচ্ছে কি ক্রয় মূল্য, এটার নামে কি ক্রয় মূল্য, সিম্পল। তাহলে 24,000 টাকা কি এখানে আমাদের ক্রয় মূল্য। যেহেতু মুনাফার হার অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 × 6 4 6 কত 24, তার মানে এখানে 4 6 24, 4 25 কত 100, এই যে দেখো 25%। এখন মুনাফার হার এটা যদি এক্সচেঞ্জ করে দেয়, এখানে যদি বলে সম্পদের উপর মুনাফার হার, এখানে যদি বলে মূলধনের উপর মুনাফার হার, এখানে যদি বলে তোমার হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার, মানে যার উপরে বলবে উপরে মুনাফার নিচে সে। ওকে, সো এইটুকুই হচ্ছে কি তোমার
এক্সচেঞ্জ করে তুমি হচ্ছে রেজাল্টটা বের করবা। ঠিক আছে ভাইয়া, ঢাবির পরীক্ষার কতদিনের মধ্যে রেজাল্ট দিতে পারে? দেখো এবার হচ্ছে তোমাদের কি শুধুমাত্র এমসিকিউ, আর এমসিকিউ ইভ্যালুয়েশন করতে সর্বোচ্চ 2 দিন লাগবে, তোমাদের রেজাল্ট 3 দিনের মধ্যে পাবলিশ করে দিতে পারবে। যেহেতু হচ্ছে এমসিকিউ আছে, জাস্ট মার্কটা কাউন্ট করে দিবে। আর এমসিকিউর খাতা অলরেডি দেখে ফেলছে, সরি রিটেনের খাতা অলরেডি দেখে ফেলছে, এখন এমসিকিউ পরীক্ষা নিবে, এমসিকিউ ওএমআর এর মেশিনে দেখে, তো এটা আর সময় লাগবে না, সর্বোচ্চ 2 দিন। ওকে, সর্বোচ্চ হচ্ছে 3 দিন যাবে, আর 2 দিনের মধ্যে পাবলিশ করে দিতে পারবে যদি চায় তারা। ওকে, এইটুকুই। ওকে, সুমা থেকে শুরু করে প্রত্যেকেই হচ্ছে 25%। ইয়েস, তার মানে মুনাফার হাত থেকে যেভাবেই কোশ্চেন আসুক, পারবো তো, মানে যেভাবেই কোশ্চেন আসুক, যে কোনো টাইপের কোশ্চেনে আসুক, এখানে 2টা যদি সম্পদ দেওয়া থাকে তাহলে আশা করি সবাই পারবো আনসার করতে, পারবো না? ওকে, পরেরটা দেখো, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এখন এই প্রশ্নটা কতবার যা আসছে এবং তোমরাও বারবার কি করো, ভুল করো। এখন দেখো একটা কথা মনে রাখবা, সবসময় আমি এটা বলি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামক কোনো ব্যয় বর্তমান সময়ে নাই। সহজ ভাষায় এটা সনাতন হিসাব বিজ্ঞানের একটা টার্ম। এখন দেখো সনাতন পদ্ধতিতে আমরা জানি যে সনাতন পদ্ধতিতে যদি বিবেচনা করি, এই প্রাথমিক খরচটা সবার আগে আসবে, যে প্রাথমিক খরচ হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা সনাতন মেথডে। বাট বর্তমান সময়ে যদি তুমি একটু ডেফিনেশনটা দেখো, সহজ ভাষায় ডেফিনেশনটা দেখো, যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয় যেটার মেয়াদকাল বা আয়ুষ্কাল 1 বছরের অধিক সময় গিয়ে কি হয়, পরিশোধিত হয়। মেয়াদকালটা 1 বছরের অধিক সময় গিয়ে পরিশোধিত হয়। তো এই হিসাবে চিন্তা করলে আমাদের কি হয়, এই হিসাবে চিন্তা করলে আমরা বলতে পারি যে অগ্রিম প্রদত্ত খরচটা বা অগ্রিম প্রদত্ত ব্যয়টা, এটা হচ্ছে কি আধুনিক পদ্ধতিতে, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। বাট আরেকটা জিনিস কল্পনা করো, অগ্রিম প্রদত্ত ব্যয় এটাকে আমরা ধরতে পারি কি একটা সম্পদ, চলতি সম্পদ। ঠিক আছে, তার মানে সনাতন পদ্ধতিতে তোমার কি নাই, সনাতন পদ্ধতিতে হচ্ছে এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামক কোনো ব্যয় নাই বর্তমান সময়, কিন্তু সনাতন পদ্ধতি ছিল। এই হিসাব করলে তোমরা প্রাথমিক খরচ এটাকে কারেক্ট আনসার হিসাবে দিতে পারো। এখন দেখো যে অগ্রিম প্রদত্ত খরচটাও দিবা, তারটাও যে হবে না ব্যাপারটা এমন না, তারটাও কারেক্ট আনসার হবে। আর এখানে 2টাই কারেক্ট। ঠিক আছে, তবে যদি 2টা থাকলে তোমরা অবশ্যই 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 প্রাথমিক খরচটা দিবা। অ্যাডমিশন ক্যান্ডিডেট, সাউন্ডটা তো ঠিক আছে রে ভাই, সাউন্ডটা তো ঠিক আছে। 100% ডি, একজন লিখতেছে 100% ডি, একজন লিখতেছে সি। দেখো সনাতন পদ্ধতির যেহেতু টার্ম, এই হিসাবে সি। আধুনিক পদ্ধতি চিন্তা করলে ডি। ঠিক আছে, আর আধুনিক পদ্ধতিতে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নামক কোনো টার্মেই নাই। ঠিক আছে, সো সি আগে প্রায়োরিটি দাও, তারপরে ডি। ওকে, সি আগে প্রায়োরিটি দিবা, সি কে আগে প্রায়োরিটি দিবা, যেহেতু একটা সনাতন হিসাব বিজ্ঞানের একটা টার্ম, তার মানে সনাতন পদ্ধতি এটা হচ্ছে কি সবার আগে আসবে। ক্লিয়ার, প্রাথমিক খরচটা। ওকে, সো পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আবার এখানে চলে আসলে কিভাবে? আমরা উপরে চলে যাচ্ছি তাই না? কোশ্চেন নাম্বার 5। সো দেখো এখানে কি চলে আসছে, এখানে তোমার নতুন অনুপাত। এই যে দেখো নতুন অনুপাত, আমরা জাস্ট 10 সেকেন্ডও লাগে না, আমরা শুধুমাত্র 5 সেকেন্ড লাগবে জাস্ট সংখ্যাটা দেখতে যতক্ষণ সময়, আনসার বের করতে গিয়ে থেকে বেশি সময় লাগবে? মনে হয় না লাগবে, কখনোই লাগবে না। এখন দেখো এই কোশ্চেনগুলো কি চলে আসতেছে যে স্নেহাকে তারা 4/1 মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে। ঠিক আছে, তো এটার নতুন অনুপাত বের করতে বলছে। আমার মনে হয় না যে এই কোশ্চেনটা আমার হচ্ছে করা লাগবে, তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, ওকে, সো এটা অলরেডি আনসার করছো 15, 6, 7। ইয়েস, এই কোশ্চেনটা জাস্ট তুমি আমি যেই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করছি করলেই হয়ে যাবে। এখানে বলছে মাহরিন ও মেহনাস। ঠিক আছে, মাহরিন এবং মেহনাস এরা দুজন অংশীদার এবং তারা স্নেহাকে কি করছে 4/1 দিয়ে তারা ব্যবসায় অংশীদার হিসাবে নিয়ে এসছে, তাহলে তাদের নতুন মুনাফার অনুপাত কত হবে? এভাবে আসুক
ভগ্নাংশ আকারে আসুক, পার্সেন্টেজ আকারে আসুক, যেভাবেই আসুক তোমরা সলভ করতে পারবা, কারণ এটা আমি অনেকবার সলভ করে দিছি। তো দেখো ঘুরাই ফিরে যা আমাদের অনেক কঠিন কোশ্চেন করে, ব্যাপারটা এমন না, কোশ্চেনকে অনেক ইজি হয়। তাহলে আমরা করে ফেলি। এটা ডিফারেন্সটা কত হয়, 4 থেকে যদি 1 মাইনাস করি কত হয় 3, এই 3কে গুণ করে দাও এটার সাথে। দেখো 3 পাশে কত ভাই 15, 3 দুগুণে কত হয় 6। এবার দেখো আমরা যদি এটা দেখি যোগফল 5 আর 2 কত 7, এই 7কে গুণ করে দাও এটার সাথে, 7 থেকে 7, তার মানে 15 6 7, এই 15 6 7 এটা হচ্ছে নতুন অনুপাত, 15 6 7 এটা হচ্ছে কি নতুন অনুপাত, 15 6 7 নতুন অনুপাত, 15 6 7 এটা হচ্ছে নতুন অনুপাত। আবার একটু বলি যারা গুলাই গেছো তাদের জন্য, যদি মানে এই যে সুযোগটা মানে তোমার কাছে আসে বা আসতেছে, এটা কোনোভাবে মিস করা যাবে না। এই যে দেখো অনেকে বলতেছে যে ভাই ভুলে গেছি, তা তুমি যদি এটা বলো এখন যে আমি ভুলে গেছি, আহামরি তুমি কিন্তু অনেকটা পিছিয়ে আসছো। ঠিক আছে, যারা টার্গেট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু সে পড়তেছে, পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর যে আবার নতুন করে পরীক্ষা হবে তারা কিন্তু কেউ বসে নেই। তো তোমার কাছে মনে হতে পারে এগুলো নতুন কোশ্চেন, হ্যাঁ এগুলো তো আমি পারি না, যদি এটা মনে হয় তাহলে ভাই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো পড়ার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিস করলে আবার সব কিছু মনে পড়বে, আবার নতুন করে শুরু করতে পারবা ইনশাল্লাহ। ওকে ওকে, আর আমরা তো হচ্ছে গুছাই দিচ্ছি। তো এটার কি ফল, বিয়োগ ফল, নতুনটার বিয়োগ ফলকে গুণ করবা কি এর সাথে, পুরাতন অনুপাতের সাথে, এটা গুণ করার পর এটার আবার যোগফল এটাকে গুণ করে দেবে কত অংশ দিয়ে, তৃতীয় জনকে তারা অংশীদার হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়েছে চুক্তির ভিত্তিতে। ওকে, সো নতুন অনুপাতটা খুব ইম্পর্টেন্ট। এবার আসতে পারে, সো তোমরা একটু ভালো করে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করবা। এবার দেখো তাসনু ট্রেডার্স, এখন তাসনু ট্রেডার্স এর 80,000 টাকার অনুপার্জিত সেবায়ের অর্জনের সমন্বয় সাধন করেননি। তার মানে সহজ ভাষায় এখানে হচ্ছে, সহজ ভাষা যদি আমি বলি অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয় এটার কি করে নাই, সমন্বয় দেখলে করে নাই। এখন সমন্বয় দেখলে না করলে কি প্রভাব পড়বে, অনুপার্জিত আয়, অগ্রিম আয়, অনর্জিত আয়, অনুপার্জিত আয়, অগ্রিম আয়, অনর্জিত হয়, এটা মূলত হচ্ছে একটা দায়, তোমরা প্রত্যেকে জানো। সমন্বয় করলে আমার আয় বৃদ্ধি পায়, দায় কি করে হ্রাস পায়, আয় বাড়লে দায় হ্রাস পাবে। এখন বলছে সমন্বয় সাধন করেনি, না করলে আমার আয়টা কি করবে, না করলে আমার আয় হ্রাস পেয়ে যাবে, আয় কি করবে, আয় হচ্ছে হ্রাস পাবে, আর দায় তখন কি হয়ে যাবে, দায় বৃদ্ধি পাবে। যদি করে তাহলে কি হয়, ওটা আগে দিবা, দেন হচ্ছে না করলে কি হয় এটা দিবা, তাহলে হবে। ঠিক আছে, তার মানে দায় কি করবে ভাই এখানে বেশি দেখানো হবে, দায় কি করবে এখানে বেশি দেখানো হবে। ঠিক আছে, একদম শর্টকাট টিপস আমরা শিখছিলাম, অনুপার্জিত আয় মানে কি একটা দায়, এখানে অগ্রিম থাকলে আমরা কি করব, একটা বাড়াবো একটা কমাবো। ঠিক আছে, তার মানে অনুপার্জিত আয়ের সমন্বয় সাধন করলে আয় বাড়ে, দায় কি করে কমে। এখন বলছে সমন্বয় সাধন করেনি, না করলে কি হবে, আয়টা কমে যাবে, দায়টা বৃদ্ধি পেয়ে যাবে, দ্যাটস ইট। এখন দেখো এখানে কিন্তু প্রতি বছর যে কোশ্চেনটা আসে সেটা অনুপার্জিত হয়, এবং এই বছর অনুপার্জিত থেকে 2টা কোশ্চেন আসছে, কয়টা, দুইটা কোশ্চেন আসছে অনুপার্জিত থেকে, 2টা কোশ্চেন আসছে, বুঝতে পারছো, তার মানে অনুপার্জিত থেকে 2টা কোশ্চেন আসছে। আর আরো বেশি রেসপন্স করতে হবে তোমাদের, যারা যারা জয়েন করছো প্রত্যেকে আগামীকালকে প্রত্যেকে 2-3জন ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা ক্লাসে। ঠিক আছে, এবং এই ক্লাসটি যারা শেয়ার করনি প্রত্যেকে নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে হচ্ছে তোমার টাইমলাইন থেকে তোমার ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পারে। শুধুমাত্র তোমাদের জন্যই আমরা এই ক্লাসগুলো দিচ্ছি, পেইড ব্যাচ না, কোনো প্রমোশন না, জাস্ট তোমাদের জন্য দিচ্ছি। ওকে, আর আজকে যেহেতু একটু লেট হয়েছে এই জন্য আমরা কিছু কোশ্চেন কম সলভ করতে পারবো হয়তো, বাট নেক্সট ডে থেকে আমরা আরো বেশি কোশ্চেন সলভ করতে পারবো। আমাদের এখন কি টপিক পড়াবো না, আমরা কোশ্চেন সলভ করব, সাথে সাথে প্রত্যেকটা টপিক সম্পর্কে কিছুটা হলে কি করবো আলোচনা করার ট্রাই করব। এবং যেহেতু একই কোশ্চেন এখন জাস্ট তোমার রিভিশন দিতে হবে, এই জন্য আমরা দ্রুত কোশ্চেন সলভ করতে পারবো। ওকে ওকে, ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেন, বিপরীত হিসাব কোন ধরনের জের প্রকাশ করে, বিপরীত হিসাব না সম্পদ, সম্পদ, তার মানে বিপরীত সম্পদ। সিম্পল, আমরা এইগুলো খুব ভালো করে পড়ছিলাম যে সম্পদ হচ্ছে কি বলতো, সম্পদ হচ্ছে ডেবিট, তাহলে সম্পদকে যে কমাই দিবে সে কি ক্রেডিট, তার মানে বিপরীত সম্পদ এই কি করে, এই সম্পদকে কমায় দেয়, তার মানে বিপরীত সম্পদ তাহলে কি হবে, এই বিপরীত সম্পদ হয়ে যাবে তোমার ক্রেডিট। ঠিক আছে, বিপরীত সম্পদ হয়ে যাবে কি ক্রেডিট। দেখো একদম বেসিক থেকেও কি কোশ্চেন আসে, তাই না, সো এটা কিন্তু খুবই বেসিক। যেমন নর্মালি জানি হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টে ডেবিট, হ্যাঁ, তো এইগুলোর যে কমাই দিবে সে কি ক্রেডিট।
এবং সে হচ্ছে কি বিপরীত সম্পদ, বিপরীত ব্যয়, বিপরীত উত্তোলন, তাই না? সো দেখো এই জন্য আমি সবসময় বলতাম ক্লাসে যে তোমার হিসাব বা মানে হিসাব বিজ্ঞানের হিসাব কয়টা? 5টা। সম্পদ, ব্যয়, উত্তোলন আমরা শিখছিলাম, সব, আদম, ঠিক আছে? এই বেসিক থেকে একটা করে কোশ্চেন প্রতিবার আসছে এবং তোমাদের সময় আসবে, দেখো ঠিকই কিন্তু আসছে, তাই না? সেই জন্য এই কোশ্চেনগুলা তোমাদের কি করতে হবে? এই কোশ্চেনগুলোও কি পড়তে হবে, যে সহজ বলে তুমি ধরো স্কিপ করলা, পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে সহজ কোশ্চেন থেকে কি পরীক্ষায় চলে আসছে। ওকে, সো এই জন্য এই কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করো এবং কোশ্চেন ইজি হলে ভুল হওয়ার পসিবিলিটি থাকে, সেটাও যাতে না হয় এদিকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। 8 নম্বর প্রশ্নটা বলছে সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? ভাই এই টাইপের প্রশ্নগুলা আমার মনে হয় আমাদের স্টুডেন্ট যারা আছে এবং পেইড বেসে ক্লাস করছে, এই যে 12টা কোশ্চেন অ্যান্সার করতে সর্বোচ্চ তাদের 6 মিনিট লাগবে। এই যে 24-25 সেশনে ঢাবিতে যে কোশ্চেনগুলো আসছে 6 মিনিট লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে যে টাইপের কোশ্চেন আসছে এইগুলা অলরেডি তোমাদেরকে একদম বেসিক পড়া মানে পড়াতে পড়াতে একদম মুখস্থ করাই ফেলাইছি, এবং এখানে যেভাবে আমরা পড়াইছি আর মনে হয় না যে কেউ ভুলও করবে, তাই না? সো স্টুডেন্টরা তারপরে মাঝে মাঝে কি করে, ভুল করে ফেলে, কেন করে আমি নিজেও জানি না। পরীক্ষার হলে গিয়ে অনেক সময় নার্ভাস হয়ে যায়, ভয় কাজ করে, সেটা করা যাবে না। সমাপনী জাবেদার মাধ্যমে আমরা মূলত নামিক, আমরা কি করি বলতো, আমরা হচ্ছে নামিক, তারপর অস্থায়ী, আমরা নামিক, অস্থায়ী, অবাস্তব হিসাব, এই হিসাবগুলোরে বন্ধ করে দেই। আর সমাপনী জাবেদার মূল উদ্দেশ্য কি? হিসাবের জের শূন্য করা, হ্যাঁ, হিসাবের জের বন্ধ করা, শূন্য করা বা নিঃশেষ করে দেওয়া। এখন দেখো এখানে নামিক হিসাব কোনগুলা? সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, তারপর কি আছে? উত্তোলন বা লভ্যাংশ, এই হচ্ছে নামিক হিসাব। এখন দেখো এখানে বিপরীত আয় আসবে, বিপরীত ব্যয়ও আসবে। এই নামিক হিসাবগুলো তোমরা জানো, নর্মালি নামিক হিসাব হচ্ছে আয় বিমূর্ত যে উপাদানগুলো যায়, যেমন আয় বিমূর্ত উপাদানগুলো হচ্ছে নামিক হিসাব, আর আর্থিক অবস্থার উপাদানগুলো হচ্ছে কি? আর্থিক অবস্থার বিভিন্ন উপাদানগুলো হচ্ছে স্থায়ী হিসাব। তার মানে আমরা সমাপনী জাবেদার মাধ্যমে ক্লোজ করে দেই হচ্ছে নামিক হিসাবগুলা, অস্থায়ী হিসাবগুলা, অবাস্তব হিসাবগুলা। এবং অবাস্তব, নামিক বা অস্থায়ী হিসাব কোনগুলা? সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, সকল প্রকার উত্তোলন বা লভ্যাংশ। এখানে বিপরীত আয় আসবে, বিপরীত ব্যয় আসবে। এমন ইজি কোশ্চেন কি আর হবে? এবার হচ্ছে একটু কোশ্চেন কঠিন হবে। এবার কোশ্চেনটা এই প্যাটার্ন থেকে একটু চেঞ্জ হবে এবং এর থেকে একটু কঠিন হবে। তার মানে তোমার বেসিক থাকলে কোশ্চেন যদি এর থেকে আরো ধরো 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি কোশ্চেন হার্ড হয়, তাও তুমি সলভ করতে পারবা, কারণ এটা তো এই চ্যাপ্টার বেসিক কোশ্চেন। এখন যদি আসে যে নিট ক্ষতি, এই নিট ক্ষতিকে বন্ধ করলে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে, তুমি পারবা না। এবং যদি ওইখানে বলে যে হচ্ছে নিচের কোনটি সমাপনী জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে নিট ক্ষতির ক্ষেত্রে, পারবে না? অবশ্যই পারবা। দেখো এইভাবে আমরা শিখছিলাম যে সমাপনী দাখিলের মাধ্যমে জাবেদা এবং খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে যে কি হয়? শূন্য হয়। কারণ প্রেম যদি অস্থায়ী হয় জেদ তো শূন্য হবেই। অস্থায়ী প্রেমের কি কোনো রেজাল্ট আছে, কোনো ফলাফল আছে? নাই, ঠিক আছে? সেই গল্প দিয়ে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে সমাপনী দাখিল পুরাটাই পড়ছিলাম, তাই তো? এখন আমাদের আফাই কি সেটা হচ্ছে মনে করাই দিল। যাই হোক, নিজেরাও কি করবা, এই যে আগের যে নোটগুলো আছে এই নোটগুলো দেখবা, দেখলে দেখবা যে আবার সব মনে পড়বে নতুন করে, তাই না? আবার সব আগের যেই পড়া সব মাথায় চলে আসবে। ওকে, সেই জন্য নোটগুলো একবার করে দেখো, রিভিশন দাও। এবং এটা আমি সেই তোমাদেরকে শুরু থেকেই বলছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার নোট থাকবে এবং তুমি চাইলে যাতে ওইটা 1 ঘন্টার মধ্যে পুরোটা কি করতে পারো, রিভিশন দিতে পারো। ওকে, কারণ তুমি কি এখন চাইলেও একদম পুরো রিভিশন দিতে পারবা? পসিবল না। এই জন্য এই কাজগুলো করতে হবে। পরের প্রশ্নটা দেখো 9 নম্বরে, এখানে বলছে একটি খরচ যা পূর্বে সম্পদ হিসাবে লিপিবদ্ধ হয়েছে। এখন একটা খরচ, তারা একটা খরচ, খরচ মানে কি? ব্যয়। এই ব্যয়টাকে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করছে, তার মানে খরচটাকে খরচ সম্পদ হয়ে গেছে। তো খরচ যদি সম্পদ হয়ে যায়, আমার সম্পদ বাড়বে, খরচ কমে গেল। তারপর আবার বলছে এই এখন আবার কি করছে, খরচ হিসাবেই স্বীকৃতি করা হয়েছে। তো ঘুরাই ফিরে একই জিনিস একটু তোমাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে এবং একটু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে একটু ঝামেলায় ফেলানোর জন্য। তো আলটিমেটলি বলতেছে হ্যাঁ এখন ঠিকই এটাকে কি করছে,
খরচ হিসাবে দেখাইছে। তো যদি খরচ হিসাবে দেখায় তার মানে আমার খরচটা বৃদ্ধি পাবে। আর ব্যয় যদি বৃদ্ধি পায়, এখানে যেহেতু হচ্ছে ভাই নিট মুনাফা আছে, ব্যয়ের সাথে মুনাফার কি একটা বিপরীত সম্পর্ক, তার মানে ব্যয় যদি বৃদ্ধি পায়, এই ব্যয় বৃদ্ধি পেলে তোমার অবশ্যই নিট মুনাফা কি করবে, হ্রাস পাবে। যেহেতু মোট মুনাফা নাই, নিট মুনাফা আছে, তার মানে নিট মুনাফা হ্রাস পাবে। এখন নিট মুনাফা যদি হ্রাস পায়, তোমার এখানে মূলধনও হ্রাস পাবে, তাই তো, মূলধনও হ্রাস পাবে, আয়করও হ্রাস পাবে, এবং মোট মুনাফা কি করবে, হ্রাস পাবে। ঠিক আছে, তো টার্ম যেটা থাকুক তোমার হচ্ছে এই অপশনগুলোর উপর ডিপেন্ড করবে যে আসলে কারেক্ট আনসার কোনটা হবে। ঠিক আছে, আসলে কারেক্ট আনসার কোনটা হবে। এই যে ডিউকে তোমরা হচ্ছে মন থেকে এতটা চাচ্ছ, তো এবার যে সুযোগটা করে দিচ্ছে তারা, এই সুযোগটা কি কোনো হাতছাড়া করা যাবে? যাবে না। তোমাদের আরো আগের বারের থেকে আরো গুছানো ভাবে আরো স্ট্রং প্রিপারেশন নেওয়া উচিত। ঠিক আছে, ডান। তারপর দেখো রূপান্তর খরচ। আমরা যখন হচ্ছে তোমার এই কোশ্চেন মানে এই টপিকটা পড়াইছি উৎপাদন ব্যয় বিবরণী, আমরা তখন বারবার বলতাম যে উৎপাদন ব্যয় বিবরণী থেকে অনেক সময় একদম বেসিক থেকে কোশ্চেন চলে আসে, মানে সূত্রগুলা থেকে কি করে কোশ্চেন চলে আসে। তো রূপান্তর ব্যয়ের ক্ষেত্রে আমরা এটা সবসময় বলতাম যে রূপান্তর ব্যয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ কাঁচামালটা আসবে না। কি করবে না? কাঁচামালটা আসবে না। তার মানে আমাদের কারখানা ব্যয় পর্যন্ত কাঁচামালটা বাদ দিয়ে বাকি যা আছে তাই কি আমাদের রূপান্তর খরচ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আসবে? আমাদের আসবে প্রত্যক্ষ মজুরি, এই প্রত্যক্ষ মজুরি এবং এটার সাথে যোগ হয়ে যাবে কারখানা উপরিব্যয়। এই প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় এই দুইটা মিলেই আমাদের কি বলতো, এই দুইটা মিলে আমাদের রূপান্তর খরচ। এখন এই প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় এটার সাথে যদি আমরা প্রত্যক্ষ কাঁচামালটা যোগ করি, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়টা পেয়ে যাব। এই সূত্রগুলো আমরা ধাপে ধাপে শিখাইছি যাতে তোমার ইজিলি মাথায় থাকে, এবং যারা হচ্ছে এই সূত্রগুলো মনে রাখতে পারো না তারা যে সিকোয়েন্সটা মনে রাখবা, যারা সূত্রগুলো মনে রাখতে পারো না তারা যে সিকোয়েন্সটা মনে রাখবা। এই সিকোয়েন্সটা মনে রাখলে আশা করি খুব সহজেই তুমি কি করতে পারো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করতে পারো যদি ম্যাথ থেকে আসে। আর যদি মনে করো একদম বেসিক এই সূত্র থেকে চলে আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ একদম ইজিলি হয়েছে সলভ করা যাবে, তাই না? তখন একদম ইজিলি কি করা যাবে, সলভ করা যাবে। বাট যদি হচ্ছে ম্যাথ আসে, আমরা তখন ম্যাথও সলভ করতে পারবো, এটা আমাদের তেমন একটা প্রবলেম হবে না। স্যার আমি কমার্স থেকে ইন্টার শেষ করছি, এখন অনার্সে মানবিকে যেতে চাই। আচ্ছা, এটা যেতে পারো, এটার জন্য তেমন একটা প্রবলেম হবে না। কারণ হচ্ছে তুমি যে কমার্স থেকে পড়লো, বিবিএ করলে সব যে কমার্সের সাবজেক্ট পড়বে এমন না। বিবিএ পড়লে এখানে যেমন তোমার ধরো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ মার্কেটিং, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, হ্যাঁ, এই টাইপের কোর্সগুলো থাকবে। পাশাপাশি ম্যাথমেটিক্যাল কোর্স, ইকোনমিক্স, এইগুলা চলে আসে। এবং স্টুডেন্ট হচ্ছে যারা সায়েন্স থেকেও কমার্সে আসে, মানে বিবিএ করে, তাদের জন্য আরও অনেক ইজি হয়। কারণ এখানে যে টাইপের পড়াশোনা, এখানে ম্যাথমেটিক্যাল কোর্সগুলো বেশি, এবং থিওরিটিক্যাল যে কোর্সগুলো ওইগুলো একটা স্বাভাবিক স্টুডেন্ট মানে সব গ্রুপের স্টুডেন্ট মোটামুটি জানে। এবং তুমি যদি ধরো গ্রুপ চেঞ্জ করো, অন্য 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 ডিপার্টমেন্টে যাও, বিশেষ করে কলা অনুষদে, তাহলে তোমার একটু পড়া বেশি লাগবে, কারণ এখানে ইতিহাস টাইপের অনেক কোর্স থাকে, এইগুলো আবার মুখস্থ করা লাগবে। ঠিক আছে, তো এটা একটু টাফ। আর কমার্সের স্টুডেন্ট হিসাবে মানে আমি তোমাকে হচ্ছে প্রিফার করব কমার্সে থাকার জন্য, কারণ এই ক্ষেত্রে তোমার মানবিকের সাবজেক্টগুলোর চাইতে বর্তমানে কমার্সের সাবজেক্টগুলো, বিবিএর সাবজেক্টগুলো অনেক বেশি ডিমান্ডফুল চাকরির ক্ষেত্রে, এবং এখান থেকে তুমি অনেক বেশি স্কিল অর্জন করতে পারবা। এটা হচ্ছে আমার পরামর্শ তোমার জন্য। তবে যদি হচ্ছে তুমি তোমার পছন্দকে অগ্রাধিকার দাও, এটাই বেস্ট হবে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। একটি ব্যাংক সমানের বিপরীতে পথে জমা, দেখো পথে জমা এটা আবার কি? পথে জমাটা আবার কি, তাই না? মাথায় আসতে পারে পথে জমা কি। দেখো এটা হচ্ছে আমরা পড়ছিলাম না, বহন পথে জমা, বহন পথে জমা, মাস পথে জমা, মাস পথে জমা, আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, বহন পথে জমা এবং পরিবহনাধীন চেক, ডিপোজিট ইন ট্রানজিট, পরিবহনাধীন, এই যে এইগুলোর ক্ষেত্রে
কাজ কে করছে? কাজ করছে হচ্ছে আমানতকারী। কে করছে? আমানতকারী। আমানতকারীর বই কোনটা? নগদান বই। কি করছে? যোগ করছে বা বৃদ্ধি করছে। কাজ করে নাই কে? ব্যাংক। তাহলে ব্যাংকের বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে বা বৃদ্ধি করতে হবে। তার মানে ব্যাংক হিসাবের সাথে কি করতে হবে? যোগ করতে হবে বা বৃদ্ধি করতে হবে। এখন আসো, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া বহনপত্রের চেক, মাঝপথের চেক, পরিবহনের চেক, জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটার ক্ষেত্রে কাজ কে করছে আর এটা আসলে কি? এটা হচ্ছে মূলত দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে। এখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় যখন হবে তখন দেনাদার কি করছে? দেনাদারের কাছ থেকে টাকা আদায় করছে কে? আমানতকারী। আমানতকারী কি করছে? আদায় করার সাথে সাথে তার নিজের হিসাবে মানে নিজের বইতে নগদান বইতে টাকা কি করে দিছে? যোগ করে দিছে, টাকা বৃদ্ধি করে দিছে। তাহলে কাজ করে নাই কে? কাজ করে নাই হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংক বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ভাইয়া ম্যারাথন ক্লাস নেবেন না ডিউর জন্য? সময় আক্তার, একই প্রশ্ন বারবার করা লাগবে না। এখন আপাতত যে ক্লাস করাচ্ছি এটা করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? ম্যারাথন ক্লাস কোনটার জন্য দেই নাই। এখন যে আমরা ফ্রি উইক ক্লাস নিচ্ছি, এমসিকিউ ফ্রি উইক, এটা জাস্ট করো, এই ক্লাসগুলো করো, ওকে? ম্যারাথন ক্লাস দিব কিনা এটা হচ্ছে পরবর্তীতে জানাবো, বাট এখন যে ক্লাস দিচ্ছি এটা করো। আমাদের 24-25 সেশনের জন্য সর্বশেষ প্রশ্ন এখানে বলছে মুদ্রাস্ফীতি কালে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে? এখন দেখো, সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে বলছে। আয়কর কিসের সাথে জড়িত? আয়ের সাথে জড়িত। আয় যত বেশি হবে আয়কর কি হবে? তত বেশি হবে। আয় যত কম হবে আয়কর কি হবে? তত কম হবে। আয় যত বেশি আয়কর তত বেশি দিতে হবে। আয় যত কম আয়কর তত কম। তার মানে আয়করটা জড়িত কার সাথে? আয়ের সাথে। এখন আসো, বলছে মুদ্রাস্ফীতি কালে, মুদ্রাস্ফীতি জানো পণ্যের মূল্য যখন বৃদ্ধি পায়, যেমন ধরো এরকম হতে পারে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এভাবে কি পণ্যের মূল্যটা বৃদ্ধি পায়, তাই তো? এটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতির সময় কোন সময়, মুদ্রাস্ফীতির সময় বলো তো কোন পদ্ধতি হচ্ছে উপযুক্ত? আমরা শর্টকাট ট্রিক্সে শিখছিলাম লাফাইলে লিফো। তার মানে পণ্যের মূল্য বৃদ্ধি পেলে কি? লিফো। আর লিফো পদ্ধতি কি করে? সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখায়। আর সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখাইলে এটাই উপযুক্ত। তার মানে এভাবে কোশ্চেন আসে মুদ্রাস্ফীতির সময় মুদ্রাস্ফীতির সময় মজুত পণ্য মূল্যায়নের কোন পদ্ধতিটা উপযুক্ত, কোন পদ্ধতিটা অ্যাপ্রোপ্রাইট, এটা অনেক সময় কোশ্চেন আসে, তাই না? তাহলে আমরা জানি যে মুদ্রাস্ফীতির কালে আমাদের উপযুক্ত হচ্ছে লিফো। কেন লিফো ভাই? এই লিফোতে আমাদের কি করা হয়? লিফোতে সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখানো হয়। কি করা হয়? এই সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখানো হয়। সমাপনী মজুত পণ্যের মূল্য কি করে? কম দেখানো হয় লিফোতে। কিসে? লিফোতে। অর্থাৎ লিফোতে সমাপনী মজুত পণ্যের মূল্য কি করা হয়? কম দেখানো হয়। সমাপনী মজুত পণ্যের সাথে নিট মুনাফার একটা কি সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। তার মানে ভাই সমাপনী মজুত পণ্য কম দেখাইলে নিট মুনাফা কি করবে? নিট মুনাফা কম দেখাইবে। আর নিট মুনাফা যদি কম হয় আয়করে কি করতে হবে? কম দেখানো লাগবে বা কম পরিশোধ করা লাগবে। তাহলে আমাদের শেষে আসলে আগে যায় মেথডে মূলত সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখায়, আর সমাপনী মজুত পণ্যের মূল্য কম দেখালে আয়ও কম দেখাবে বা মুনাফাও কম দেখাবে। মুনাফা কম দেখাইলে তোমার কি করা হবে? অবশ্যই আয়করও কম দেখানো লাগবে, ঠিক আছে? এই ছিল তোমাদের 24-25 সেশনের কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো যে প্যাটার্ন তোমরা অলরেডি দেখলা, এই প্যাটার্নের কোশ্চেন আসলে ইনশাআল্লাহ তোমরা কিন্তু প্রত্যেকে 12-র মধ্যে 12ই পাবে, তাই না? 12-র মধ্যে কি পাবে? 12ই পাবে, অসম্ভব কিছু না। এখন আসি, পড়াশোনা কি অনেক বেশি সিরিয়াসলি করব নাকি করব না? ধরো যারা এই মাইন্ডসেট করছো যে আমি আগে অনেক ভালো করে পড়ছি, আমার বই অলরেডি 3বার 4বার 5বার রিভিশন হয়ে গেছে, সো আমি এখন নাকি তেল দিয়ে আর আমি ঘুমাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় ঘুমাই, ইনশাল্লাহ আগের বার এই ভুল করছি ডিউতে, এবার আর কোনো ভুল করব না, এবার চান্স নিশ্চিত। এটা যদি ভেবে পড়াশোনা না করো, ঠিক আছে, তাহলে তোমার বন্ধু চান্স পাবে, তুমি চান্স পাবে না। কেন পাবে না? এতদিন যা পড়ছো, দেখবা যে তুমি যদি এতদিন যা পড়ছো, ধরো পড়াশোনা থেকে বাইরে আসছো, সব কিছুটা হলো ভুলে গেছো, এবং তোমার কাছে মনে হতে পারে যে আমি সব পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবা যে পারা কোশ্চেনগুলো তুমি বারবার ভুল করতেছো। এই জন্য বলবো
অল্প কিছুদিন সময় আছে, এই সময়টা একদম সিরিয়াসলি পড়াশোনা করো। সবার নোট গুছানো আছে, কারণ একটা ভালো স্টুডেন্টের আমার মনে হয় না যে শ্যাল এমনভাবে পড়াশোনা করছে তার কোনো সাবজেক্টের নোট নাই। সবার নোট গুছানো আছে, বই খাতা গুছানো আছে। তোমার এখন যেটা দরকার শুধুমাত্র রিভিশন দিতে হবে, অনেক বেশি রিভিশন দিতে হবে। আর যদি পারো বাসায় ওএমআর ডাউনলোড করে বসে বসে পরীক্ষা দাও, ঠিক আছে? ভাইয়ারা তোমাদের জন্য সে শুরু থেকে করতেছে এবং শেষ পর্যন্ত করে যাবে, ওকে? এবং তোমাদের যে রেসপন্স দেখলাম আজকে প্রথম ক্লাসে, সো কিছুটা হলো হতাশ, কারণ এই যে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি একদম আমরা আমাদের এইচএসসির ক্লাস বাদ দিয়ে, আলটিমেটলি তাও আমরা রেসপন্স তেমন একটা পাইনি। আমি আজকে আরও কোশ্চেন সলভ করাতাম এবং করাবো, সমস্যা নাই, তবে তোমরা নিজের একটু সিরিয়াসলি পড়াশোনা করো, ওকে? এটাই হচ্ছে রিকোয়েস্ট থাকবে, কারণ দিন শেষে তুমি যদি ভালো করতে চাও তাহলে পড়তেই হবে, এটার কোনো বিকল্প নাই, ওকে? এবং পরীক্ষার আগে যদি নিজে পড়ো, প্র্যাকটিস করো, তাহলে অনেক বেশি কনফিডেন্স গ্রো হবে। নিজের ভিতরে যদি কনফিডেন্স থাকে, এটা দেখবা যে অনেক বেশি সব জায়গায় গিয়ে কাজে দিবে। যেমন পরীক্ষার হলে তুমি সবার চাইতে মানে মেন্টালি বলো, হ্যাঁ, দেখবো যে অনেক বেশি আগায় থাকতেছো এবং তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে যে আমি ভালো করতে পারবো, কোশ্চেন যেমন হোক, মানে একটা নেগেটিভ চিন্তা কখনোই আসবে না, ঠিক আছে? তো আমি বলবো এই যে আমরা রুটিনটা দিয়েছি অলরেডি সবাই পাইছো, সো এই রুটিন অনুসারে এক সপ্তাহ প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাস করবা। এবং আমি দেখতে চাই এখানে যারা ক্লাস করতেছে যে তোমরা হচ্ছে কে কে ক্লাস করবা, এটা আমাকে একটু বলো, কারণ হচ্ছে যদি রেসপন্স না পাই তাহলে ক্লাস নিয়ে লাভ নেই। কে কে ক্লাস করবা একদম কালকে থেকে, আমি আজকে আরও কিছু কোশ্চেন সলভ করাবো, দেন শেষ করবো। বাট এটা আমাকে কথা দিতে হবে যে আমরা একদম আজকে থেকে শুরু করলাম, শেষ পর্যন্ত ক্লাস করব এবং আমরা সর্বোচ্চ রেসপন্স করব, এটা হচ্ছে কথা দিতে হবে, ঠিক আছে? এটা একটু কথা দিতে হবে। আর স্বপ্ন একদম দেখতে হবে মন থেকে যে আমার লাগবেই লাগবে। ভাই তুমি হচ্ছে কি করবা যে এই টার্গেট নিতে হবে যে আমার লাগবেই লাগবে, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঠিক আছে? এমন হচ্ছে চ্যালেঞ্জ নিতে হবে, আমার সাহস থাকতে হবে, আর এটার জন্য আমার যতটুকু পড়াশোনা করা লাগে আমি করব, ঠিক আছে? এই চ্যালেঞ্জ নিতে হবে, তাহলে আলটিমেটলি হচ্ছে দেখবা যে তুমি পড়াশোনাও করবে এবং চান্সও পাবা। বাট মেন্টালি বিভিন্ন টাইপের চিন্তা, নেগেটিভ চিন্তা, এটা যদি থাকে মাথায়, যেমন আমি আগেরবার ভালো করতে পারিনি এবারও পারবো না, এই টাইপের চিন্তা মানুষ যদি মাথায় ঘুরে তাহলে আলটিমেটলি ভাই কখনোই হবে না, ঠিক আছে? তো এটাই, সো সবাই বলতেছে করব করব, যদি রেসপন্স পাই তাহলে হচ্ছে কি আমরা শেষ পর্যন্ত ক্লাস নিব। এবং যদি প্রয়োজন হয়, আমরা যদি মনে করি না আমাদের একটা ম্যারাথন ক্লাস দেওয়া উচিত, আগের যে ক্লাসগুলো আছে ম্যারাথনের এই ক্লাসগুলো করলে 100% হয়ে যাবে এবং এর বাইরে পড়া লাগবে না। বাট তারপরে হচ্ছে যদি প্রয়োজন হয় আমরা একটা একদম মিনি একটা ম্যারাথন ক্লাস নিয়ে নেব, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার একটা ক্লাস, যাতে হচ্ছে তোমাদের একবার করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রিভিশন হয়ে যায়, ওকে? সো মিথিলা থেকে শুরু করে তামান্না, সমিম ইসলাম সবাই বলতেছো করব করব, ওকে? সো তাহলেই হচ্ছে আমরা ক্লাস দিব। মেরা রহমান, ফারজানা সালাম বলছে আমি করব, আফা করব না ভাইয়া, হ্যাপি করবে ইনশাল্লাহ, আফা এবার চান্স পাওয়া লাগবে না, কাউসার আহমেদ, ওকে ইনশাল্লাহ। তো আজকে আমরা আরও কিছু কোয়েশ্চেন সলভ করবো। টাইম কত? টাইম হচ্ছে 7 বাজে, তো আমাদের হচ্ছে নামাজ আছে, তারপর আমি আরও কিছু কোয়েশ্চেন সলভ করবো এখন, দেন আমরা শেষ করব। আর 2-3টা কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? আর ভরসা রাখতে হবে যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা কখনোই ব্রেক হবে না। আমার মনে হচ্ছে এবারের কোয়েশ্চেনটা তোমার এই 24-25-এর কোয়েশ্চেন যে পরিমাণ ইজি ছিল এর থেকে একটু হার্ড হবে, তার মানে আহামরি অনেক বেশি হার্ড হবে না, ঠিক আছে? এর থেকে তো ভয় নাই, জাস্ট কনফিডেন্স নিয়ে এই তো দেখো এখানে একটা কোশ্চেন, না আমরা 2টা কোশ্চেন সলভ করব, বেশি না। এখানে একটা কোশ্চেন যে মূল্যস্ফীতির সময় কোন মজুত পদ্ধতি অধিক কার্যকর, আগের কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটার অনেক মিল আছে না? হ্যাঁ, মিল আছে না? তো এখানে বলছে যে কোন মজুত পদ্ধতি অধিক কার্যকর। এখন আমরা জানি যে মুদ্রাস্ফীতির সময় কোনটা কার্যকর, লিফো কার্যকর, এটা ডিটেলস আলোচনা করলাম। তো দেখো ওরা কিন্তু আলটিমেটলি এই কোশ্চেনটা বা এই টার্মটা থেকে কি ওই কোশ্চেনটা দিছে, ঠিক আছে? একই টার্ম থেকে কোশ্চেনটা দিছে এবং যে কোশ্চেনটা দেখছো এর আগে 24-25 সেশনের ওই কোশ্চেনটাও তোমার একদম ডিরেক্টলি আগের ইয়ার থেকে হুবহু রিপিট হয়েছে, ওই টাইপের প্রশ্ন হুবহু সেম ছিল। তো এই যে প্যাটার্নটা এখানে দেখো, এই প্যাটার্নটা কি অলমোস্ট একই প্যাটার্ন, লাফাইলে লিফো। সহজ ভাষায় যেমন আমাদের আফার ভাষায় বলি যে ড্যান্স করলে কি লিফো, তার মানে ড্যান্স যদি করে তাহলে লিফো,
লাফাইলে লিফো, না লাফাইলে ফিফো, সহজ ভাষায়। এছাড়া আমরা ডিটেলস আলোচনা করছি, যেটা হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পারছো। ডিটেলস আলোচনায় হচ্ছে কেন হয়, কিভাবে হয়, এটাও চলে আসছে। তার মানে লাফাইলে কি লিফো, তার মানে এটা হচ্ছে কি তোমার অধিক কার্যকর হচ্ছে লিফো মেথডটা। ক্লিয়ার? অধিক কার্যকর হচ্ছে লিফো মেথডটা। গুচ্ছতে আমরা পজিশন 905 কোন বিষয় নিলে ভালো হবে? দেখো কোন বিষয় নিলে ভালো হবে, ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। তুমি কোন বিষয়ে পড়তে চাও এবং কেরিয়ারে নিজেকে কোথায় দেখতে চাও, সেটার জন্য তুমি হচ্ছে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পাবে, সার্চ করো, দেখো যেটা পারফেক্ট মনে হয় সেটা নিতে পারো। ওকে, তবে মনে রাখবা বিবিএর জন্য আমি এইটুকু বলি, সবগুলা সাবজেক্টই ভালো। হ্যাঁ, সবগুলা সাবজেক্ট ধরো অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবগুলাই ভালো। তো এর মধ্যে তুমি যদি হচ্ছে প্রথম দিকের সাবজেক্ট নিতে চাও তাহলে ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এই দুইটাকে চুজ করতে পারো। আর ঘুরাই ফিরিয়া কোনোটার চাইতে কোনোটাই খারাপ না, এবং যেটাই ভর্তি হও সেটাই হচ্ছে ডিমান্ডফুল, বিবিএর সাবজেক্ট সবগুলাই। ঠিক আছে? সো এখন তুমি হচ্ছে নিজে চুজ করতে পারবা। পরেরটা দেখো, বলছে দুইজন অংশীদারি মুনাফা বন্টন অনুপাতে এত এত, তৃতীয় জনকে এটা করলে, এটা হচ্ছে ডিউস ইউনিটের 19-20 সেশনের কোশ্চেন। একই কোশ্চেন, এটা হচ্ছে তুমি 1 মিনিটে পারবা। 5 থেকে 1 মাইনাস করলে কোথায় 4, 4 দুগুণে 8। তারপর দেখো 4 একে 4, 2 এর 1 কত 3, তার মানে 8 4 3, এটা হচ্ছে কি নতুন অনুপাত। তার মানে এখানে 8 4 3 এটা হচ্ছে নতুন অনুপাত। ঠিক আছে? সো এই প্রশ্নগুলো দেখলে ভালো লাগে না? হ্যাঁ, এই প্রশ্নগুলো দেখলে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে না যে আসলে এই কোশ্চেনগুলো কি পরীক্ষা ঘুরে ফিরে আসতেছে প্রতি বছর। ঠিক আছে? সো আমার একটা কথা আমি বারবার বলি, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক। ভাই কেন বলবো না? তুমি বলতে পারো যে ভাইয়া আপনি শুধু কোশ্চেন ব্যাংকের কথাই বলেন, বলো আমি কেন বলবো না। তুমি এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিছো সব পিবিএস এর কোশ্চেন রিপিট হচ্ছে। এখন আমার আসতেছে এই কোশ্চেনগুলা, আমি যদি তোমাকে এমন কোশ্চেন সলভ করাই যেটা জীবনে আসে নাই, এবং যেই ম্যাথ সলভ করতে তোমার 12টা বেজে যাবে, আলটিমেটলি এটা করে কি কোনো লাভ আছে? লাভ নাই। ঠিক আছে? এখন এই জন্যই আমরা করি। ওকে, সো এবার তাহলে তোমাদেরকে ক্যাম্পাসের ছোট ভাই ছোট বোন হিসাবে দেখতে চাই। ওকে ওকে, আচ্ছা কাউসার ওই কোশ্চেনটা, আগের কোশ্চেনটার ব্যাখ্যাটা দেখো, কারণ ওইটা আমরা অলরেডি অনেক সময় নিছি। আগের কোশ্চেনটায় একদম ডিটেলস সব পড়াইছি, একদম মুদ্রাস্ফীতিকে কি এটা শুরু থেকে। এই জন্য ওই কোশ্চেনটা আমি পরের বার ড্যান্স শুধু লাফাইলে লিফো, না লাফাইলে ফিফ এটা বলছি। এখন লাফাইলে লিফো দ্বারা বোঝাচ্ছে যদি পণ্যের মূল্য বৃদ্ধি পায়, ওঠানামা করে, আর হ্রাস পাইলে লিফো, ওটা বলছি। অনপার্জিত আয় সমন্বয় নির্দেশ কি নির্দেশ করে? অনপার্জিত আয়টা কি নির্দেশ করে? অনপার্জিত আয় এটা কি বলতো? দায়। আমার সমানে দাখিলা কি? সমানে দাখিলা হচ্ছে মূলত যে আমার এক্সাক্ট হিসাব করলে কতটুকু আয় হয়েছে। তার মানে আমার এখানে আয় বৃদ্ধি পাইছে, সেবায় কি করছে? বৃদ্ধি পাইছে। সেবায় কি করছে? বৃদ্ধি পাইছে। তার মানে সেবায় বৃদ্ধি পাইলো, পাইলে কি বলতো? ক্রেডিট। আর এখানে অনুপার্জিত আয় নামক দায়টা হ্রাস পাইলো, দায় কি করলো? হ্রাস পাইলো। এটা হচ্ছে আমার মূলত অনুপার্জিত আয়ের সমানে দাখিলা। ঠিক আছে? এটাই হচ্ছে কি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা, আয় বৃদ্ধি এবং কি বলতো? দায় হ্রাস। আয় বৃদ্ধি, দায় হ্রাস, তাই না? এখন যদি একটু এক্সচেঞ্জ করে দেয়, না যদি না করে তাহলে কি হবে? এটা যদি দেয় তাহলে জাস্ট এটুকু মনে রাখবা, এটার বিপরীত হয়ে যাবে। আর আমরা এটা শর্টকাট ট্রিক্স এভাবে শিখেছিলাম যে অগ্রিমের ক্ষেত্রে, সহজ ভাষায় অগ্রিমের ক্ষেত্রে একটা বাড়ে একটা কমে, আর বকেয়ার ক্ষেত্রে দুইটা বকেয়া বাড়ে। এইগুলো মনে রাখলে তুমি হচ্ছে খুব কম সময় আনসার করতে পারবো। তাহলে এটা নিয়ে ঝামেলা হবে না যে কোনটা বাড়লো নাকি কমলো, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? তার মানে সহজ ভাষা অনুপার্জিত হিসাব হচ্ছে একটা দায়। তার মানে এখানে আয় একটা হিসাব, এখানে কি বলতো? এখানে আয় একটা হিসাব, তো একটা বাড়বে সেটা অস্থায়ী হিসাবে আয় বাড়বে, আর অনুপার্জিত আয় নামক দায়টা কমবে। আর আমরা যদি এমনিতে জাবেদা দিই তাহলে সেবা হিসাব হবে কি? ক্রেডিট, কারণ আয় বাড়ছে। আয় যদি বাড়ে দায় কমে যাবে, দায় হয়ে যাবে অনুপার্জিত আয় নামক দায় হয়ে যাবে কি বলতো? ডেবিট হয়ে যাবে। ঠিক আছে? কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ওকে, সো আমি গতকালকে হচ্ছে এক্সাম শেষ করলাম। তোমরা জানো যে আমাদের অনেক বেশি এফবিএসে থাকা পড়ে, কারণ বিবিএ স্টুডেন্ট যারা আছে এদের মোটামুটি ক্লাস থেকে শুরু করে আর অনেক বেশি মানে ধরো প্রেজেন্টেশন বা এক্সট্রা কাজ থাকে, এগুলো করা লাগে। তো আমরা হচ্ছে মূলত এক্সাম শেষ করে আবার আমাদের 3 দিন একটা প্রেজেন্টেশন ছিল। তো ওই দিন হচ্ছে টং ঘরে আড্ডা দিলাম, এবং
তোমাদের কথা মনে পড়লো, এবং মনে পড়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে তোমাদের এই ব্যাচমেট যারা আছে মানবিকের 24-25 সেশনে ওদের আবার ভাইবা ছিল ওই দিন, তো ওরা হচ্ছে ভাইবা দিতে আসছে এবং ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? ভাইবা দেওয়ার পরে পরের বার হচ্ছে আইসা ভর্তি হবে। তো তোমাদের কথা মনে পড়লো যে আমরা যখন বলি যে তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, FBS আসবে, তখন তোমাদের কি করবো? আমাদের টং ঘরের 101 টাকার চা খাওয়াবো। তো টং ঘরে গিয়ে দেখলাম যে ওখানে লেখা আছে যে টং ঘর স্পেশাল চা, সেটা হচ্ছে মানে লেখা আছে টং ঘরে 101 টাকার স্পেশাল চা, এবং এটা আসলে স্পেশাল। আর তখন তোমাদের কথা মনে পড়লো, সো এটাই চাই যে আমাদের স্টুডেন্টগুলো আসুক, FBS আসুক, এবং হচ্ছে তারা এই জিনিসগুলোর স্বাদ নেই, তাই তো? সেটা চাই, এবং এটাই যেন হয়, ঠিক আছে? এটাই যেন হয়। আচ্ছা, ভাইয়ার ডিপার্টমেন্ট জানা কি অনেক বেশি জরুরি? আমি হচ্ছে ম্যানেজমেন্টে পড়তেছি, আমি ম্যানেজমেন্টে, তোমাদের মহাসিন ভাই সেও ম্যানেজমেন্টের, হ্যাঁ, তোমাদের বাহা OSL এর, এবং দেলোয়ার ভাই মার্কেটিংয়ের। ওকে, সো সবাই FBS এর, এখানে যারা আছে সবাই FBS এর, এবং সবাই হচ্ছে কি ওকে। আজকে আমরা এখানে শেষ করে দিব, যেহেতু নামাজ আছে। আর যারা যারা শুরু থেকে ক্লাস করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল দেখতে চাই ঠিক সেম সময়। স্পেশাল চা খাওয়াবো, যে যে চান্স পাবা, ঠিক আছে? তো আমরা আগামীকাল সেম টাইম অ্যাকাউন্টিং ক্লাস, যাতে আর কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া না লাগে, প্রত্যেকেই ক্লাসে জয়েন করবেন। আগামীকাল বিকাল কত বলো? 5টা 15 তোমরা বলবে। এখন আর আমরা হচ্ছে তোমাদেরকে 15 মিনিটে হিসাব বিজ্ঞান ক্লাস, বুঝতে পারছেন? তো ঠিক সেম টাইমে সবাই হচ্ছে জয়েন করবা ক্লাসে, এবং আমরা কালকেও অনেকগুলো প্রশ্ন সলভ করাবো। এখন টপিক যদি বলো যে টপিক ওয়াইজ পড়াতে, এটা পসিবল না, কারণ হচ্ছে এখন হচ্ছে তোমাদের ওই সময়টা নাই যে আমরা টপিক ওয়াইজ পড়াবো। এখন জাস্ট PBS এর কোশ্চেন সলভ করাবো, তোমাদের যেহেতু বেসিক ক্লিয়ার, আর PBS এর কোশ্চেন সলভ করালে মোটামুটি টপিক কভার হয়ে যাবে। আর তোমাদের যাদের সুন্দর সুন্দর নোট করা আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, নোটগুলো রিভিশন করো। নোটগুলো রিভিশন দিলে ইনশাল্লাহ সব বিষয়গুলো আবারও ঘুরে ফিরে মাথায় চলে আসবে। সো সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আস্ক করতে পারো, যে কোনো প্রশ্ন, ঠিক আছে? ডিউ নিয়ে যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আস্ক করতে পারো। সুফিয়ান বলছো ভাইয়া কালকে টাইম মতো ক্লাস শুরু করেন। আজকে তো টাইম মতো ক্লাসে শুরু করছি, ইভেন আমার 5টা 15তে ক্লাস, আমি এখানে চলে আসছি কয়টা জানো? 3টায়, ঠিক আছে? 3টায় চলে আসছি, বাট টেকনিক্যাল ইস্যু ছিল, বারবার লাইভ দেওয়ার ট্রাই করে লাইভ দেওয়া হচ্ছিল না, ঠিক আছে? পরবর্তীতে আমাদের কমার্স পেজ থেকে শেষমেশ 5ম 6বার গিয়ে লাইভটা অন করতে পারছে। এখানে যারা আছে, যেমন তোমরা ভাবতে পারো যে ভাইয়ারা মানে ইচ্ছা করে লেট করে, ব্যাপারটা এমন না, কখনোই ইচ্ছা করে লেট করি না। এখানে হচ্ছে অনেক ইস্যু থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে, আর অনেক ঝামেলা থাকে। এখানে আমি একা না, এখানে আরও কতগুলো মানুষ যে ক্যামেরার পেছনে কাজ করে, যেটা তোমরা অলরেডি জানো না। তোমরা ভাবতে পারো যে ভাইয়া ক্লাস নিচ্ছে, ভাইয়া একা সব কিছু করে, ব্যাপারটা এমন। এখানে আরও অনেকে আছে, এবং সবাই সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করে টাইমলি ক্লাস শুরু করার জন্য। তারপরে যদি হয়ে যায়, এটা অবশ্যই তোমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে? লেট হলে আমরা ইনশাল্লাহ টাইম নিয়ে আসবো। ভাইয়া পড়ায় আবার মন বসে না, এই যে সুফিয়ান, মন বসে না মানে এটা কোনো কথা হলো? একটা স্টুডেন্টকে এটা বলে যে মন বসে না, তুমি আরেকবার সুযোগ পাচ্ছ, তার মানে মন বসে না কেন? মন অবশ্যই বসতে হবে, ঠিক আছে? তোমার এটা বুঝতে হবে যে আমাকে চান্স পেতে হবে, এনিহাও চান্স পেতে হবে, আর এটার জন্য আমার পড়তে হবে, ঠিক আছে? এখন যদি বলো মন বসে না দেখে তুমি পড়লা না, তাহলে তুমি তো ভাই চান্সও পাবা না, তাই না? মন বসাতে হবে, এবং হচ্ছে স্বপ্ন দেখতে হবে যে না আমার পড়তে হবে। আমার বন্ধু যদি হচ্ছে চান্স পায়, আবার ধরো একবার সে পরীক্ষা খারাপ করছে, এবার এই সুযোগে সে কি করবে? ভালো করবে। তার মানে সে যদি এটা ভেবে পড়াশোনা করে, তুমি কেন করবে না? ঠিক আছে? সো আমি বলবো একদম শেষ পর্যায়ে আসো, সব ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ডিউটটা ঠান্ডা মাথায় একটু পড়ো এবং ভাবো, এবং ধরে নাও যে হচ্ছে আমার চান্স পেতে হবে, আর চান্স পাওয়ার জন্য হলেও আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। যদি হয়তো তোমার ভিতরে অনেক কষ্ট থাকতে পারে, এটা
ভেবে শুরু করো, ঠিক আছে? তাহলে কালকে দেখা হচ্ছে সবার সাথে। আর যাতে বলা না লাগে, নিজেরা ক্লাস করবা এবং বন্ধুদেরকে নিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ 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 রেসপন্স করতে হবে সবাইকে।